বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, অনার্স প্রথম বর্ষ। আর কিছুদিন পরেই তোমাদের দ্বিতীয় কোর্স পরীক্ষা শুরু হবে এবং তোমাদের প্রতিটি কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিতে বলেছে। আমার কলেজ দিনাজপুর সরকারি মহিলা কলেজ, আমার কলেজেও অ্যাসাইনমেন্টের টপিক দেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থী আমাকে অ্যাসাইনমেন্টের ব্যাপারে জিজ্ঞাসা করেছে কিভাবে তারা অ্যাসাইনমেন্ট লিখবে, কোথায় সোর্স পাবে। তো আমি আমার কলেজের শিক্ষার্থীদের জন্য আজকে অ্যাসাইনমেন্ট কিভাবে লিখবে, কি কি থাকা উচিত, খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং যারা অন্য কলেজে তারাও এই ভিডিও থেকে তোমরা অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করতে হবে, একটা প্রফেশনাল অ্যাসাইনমেন্ট এ সম্পর্কে তোমরা জানতে পারবে। চলো ধাপে ধাপে আমরা আজকে শিখি কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করব আইসিটি বিষয়ের। তো আমি ৬টি টপিকে এই আলোচনাটা শেষ করব। প্রথমে আমরা আমাদের কলেজের নোটিশ দেখব, তারপরে তোমার জন্য কোন টপিক নির্ধারণ করা হয়েছে সেটা দেখব, এরপরে অ্যাসাইনমেন্ট তৈরির নিয়মাবলী, নোটিশে কি লেখা আছে সেটা দেখব। অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠা দিতে হয়, সেটা কিভাবে আমরা তৈরি করব, মূল অ্যাসাইনমেন্টে কি কি আলোচনা থাকবে, এবং সবশেষে আমি একটি টপিকের উপর একটা অ্যাসাইনমেন্ট, তৈরিকৃত অ্যাসাইনমেন্ট নমুনা হিসেবে তোমাদের দেখাবো। এবং এই অ্যাসাইনমেন্টটি, এই যে এটার পিডিএফ কপি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা ডেসক্রিপশনে ক্লিক করে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে তোমরা সুন্দর একটি অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবে নিজে নিজেই। চলো আমরা শুরু করি। প্রথমে দিনাজপুর সরকারি মহিলা কলেজ থেকে আইসিটি অ্যাসাইনমেন্টের যে টপিকগুলো দিয়েছে এটা তার নোটিশ। তো এখানে এই রোলের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ হচ্ছে এই টপিকটা। এইভাবে শিক্ষার্থীদের আলাদা আলাদা টপিক দেওয়া হয়েছে, 10টা টপিক। এই 10টা টপিক যদি কেউ কমপ্লিট করে তাহলে তার 100 মার্কসের লিখিত এবং ব্যবহারিক পুরো কোর্সটাই কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আমরা কলেজ থেকে পুরো 10টি টপিক নির্ধারণ করেছি, এই টপিকগুলো শিখলে মোটামুটি আইসিটি কোর্স সম্পূর্ণ হয়ে যায়। তো আমরা নোটিশটা দেখলাম, এই নোটিশ থেকে তোমার রোল খুঁজতে হবে। দিনাজপুর কলেজ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বলছি, এই রোলগুলো যাদের তারা এই টপিকটার উপরে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। আবার এই রোলগুলো যাদের তারা এই টপিকের উপর অ্যাসাইনমেন্ট তৈরি করবে। তো তোমরা নোটিশ থেকে ইতিমধ্যেই জেনে গেছো যে তোমার জন্য কোন অ্যাসাইনমেন্টটি তোমার জন্য বরাদ্দ। তো অ্যাসাইনমেন্ট তৈরি করার নোটিশের সাথে আমরা একটা নমুনা কভার পৃষ্ঠা দিয়েছি, খুবই সহজ একটি। যেহেতু তোমরা অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠা কম্পিউটারেও প্রিন্ট করে দিতে পারো, আবার নিজে হাতে লিখেও দিতে পারো। তো আমরা দেখতেছি এখন এই যে কলেজের নাম লেখা আছে, তোমরা যে কলেজের স্টুডেন্ট সেই কলেজের এরকম নাম লিখবে, অথবা কলেজ থেকেই তোমাদের একটা কভার পৃষ্ঠা কিন্তু কিরকম হবে সেরকম একটা তোমাদের তৈরি করে দিবে, অথবা তোমরা নিজেরাই তৈরি করতে পারো। এখানে বিভাগের নাম লিখতে হবে, যে যে বিভাগের স্টুডেন্ট। তোমরা অনার্স প্রথম বর্ষ, তোমাদের সেশন 2024-2025, বিষয়ের নাম। এখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে হয়, তো এখানে এই যে টপিকের নামটা লিখবে যেটা তুমি পাবে। তারপরে এখানে উপস্থাপনায়, মানে এখানে তুমি লিখছো তোমার নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, জাতীয় বিশ্ববিদ্যালয় যে রেজিস্ট্রেশন তোমাদের দিয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে। তোমাদের সেশন এটাই, অনার্স প্রথম বর্ষ, বিভাগ এখানে নাম লিখবে। আর এই যে তত্ত্বাবধানে, এখানে যে যিনি তোমাদের ক্লাস নেন, শ্রেণী শিক্ষক আইসিটি, তার নাম এখানে লিখতে হবে, তার পদবি, তার বিভাগ, কোন বিভাগের টিচার। তো এটার ক্ষেত্রে তোমাদের হচ্ছে বানান ভুল যেন না হয়, স্যারের কাছ থেকে শুনে নিবে। এখানে যদি তোমরা স্যারের নাম না জানো, বানান ভুল করো, পদবি ভুল করো, তাহলে স্যারেরা খুবই মন খারাপ করেন। এবং শেষে এখানে আছে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার তারিখ। আমাদের কলেজে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার তারিখ হচ্ছে 13/4/2026। আমরা এখন অ্যাসাইনমেন্ট প্রস্তুতের নিয়মাবলী, আমাদের নোটিশে যেগুলো ছিল সেগুলো আলোচনা করছি। এগুলো সব প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট ক্ষেত্রেই প্রযোজ্য, শুধু আমাদের কলেজ না। একটি আদর্শ অ্যাসাইনমেন্ট তৈরি করতে গেলে এই নিয়মগুলো ফলো করতে হয়। অ্যাসাইনমেন্ট তোমরা A4 সাইজ কাগজ ব্যবহার করবে লেখার জন্য। তোমরা কভার পৃষ্ঠাটি প্রিন্টেড দিতে পারো, অথবা নিজে হাতে লেখাও যাবে। অর্থাৎ তুমি যদি নিজে হাতে লিখতে চাও, অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠা লিখতে পারবে, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে রঙিন সাইন পেন ব্যবহার করবে, তাহলে দেখতে সুন্দর লাগে। অ্যাসাইনমেন্ট অবশ্যই নিজ হাতে লিখতে হবে, এটা আমাদের কলেজের জন্য প্রযোজ্য। কোনো কোনো কলেজ বলবে যে তুমি কম্পিউটারে কম্পোজ করে দাও,
তো আমরা হাতে লিখতে বলার কারণ হচ্ছে যে কম্পোজ করতে বললে একটু তোমরা ফাঁকির আশ্রয় নাও, যে কম্পিউটারে কারো কপি পেস্ট করে লেখো ওয়েবসাইট থেকে, সেক্ষেত্রে এজন্যই হাতে লিখতে বলা হয়েছে। তো আমরা হাতে লিখতে বলেছি এবং প্রয়োজনীয় ব্যবহারিক অংশের, অর্থাৎ যেগুলো আসলে ব্যবহারিক অংশ মানে একটা সফটওয়্যার কিভাবে তুমি কাজটা করবে সেটার স্ক্রিনশট প্রিন্ট করে তুমি পৃষ্ঠায় আঠা দিয়ে আটকে দিতে পারো, সংযুক্ত করতে পারো। তাতে কি হবে, অ্যাসাইনমেন্টের মানটি বৃদ্ধি পাবে। A4 সাইজ কাগজ ব্যবহার করতে হবে, শুধুমাত্র এক পৃষ্ঠায় লিখতে হবে, উভয় পৃষ্ঠায় লেখা যাবে না। মার্জিন দিতে হবে, মার্জিন দিতে হবে বাম পাশে এবং উপরে, চারপাশে মার্জিন দেওয়ার দরকার নেই। লেখার জন্য শুধু পেন্সিল, কালো ও নীল রঙের বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে। তবে কভার পৃষ্ঠাতে তোমরা সাইন পেন ব্যবহার করতে পারো, তবে খেয়াল রাখবে লেখার কালার যেন উল্টা পৃষ্ঠায় দেখা না যায়। কভার পৃষ্ঠা সহ সব পৃষ্ঠা একত্রে করে বাম পাশে, নিচে, মধ্যে, উপরে, ধরো কভার পৃষ্ঠা, আমি দেখাচ্ছি কভার পৃষ্ঠা, এই যে এটা কভার পৃষ্ঠা, তাহলে এই যে এখানে একটা স্টাপলার করবে, মাঝখানে একটা এবং শেষে একটা। তোমরা অনেকে দেখা যায় যে এই যে কোনায় স্টাপলার করে, এটা কিন্তু অনেকগুলো যখন অ্যাসাইনমেন্ট আমাদের কাছে জমা হয় তখন এগুলো কিন্তু ছিঁড়ে যায়, দেখা গেল টানাটানি করতে কভার পৃষ্ঠা হারিয়ে গেল। তো কভার পৃষ্ঠা যদি হারিয়ে যায় তাহলে তোমার অ্যাসাইনমেন্ট আর খুঁজে পাওয়া যাবে না, কারণ কভার পৃষ্ঠার উপরেই তোমার নাম লেখা থাকবে। এই জন্য তোমাদের অবশ্যই অ্যাসাইনমেন্টের 3টা স্টেপলার করবে, এখানে একটা, এখানে একটা, আর এই যে এখানে একটা, তাহলে আর এটা ছিঁড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। অথবা তোমরা যারা আরো সৌন্দর্য বৃদ্ধি করতে চাও সেক্ষেত্রে তোমরা সুতা দিয়ে এটা সেলাই করে দিতে পারো। এখন প্রথমেই অ্যাসাইনমেন্ট তৈরির ক্ষেত্রে তোমাদের একটা ভালো কভার পৃষ্ঠা তৈরি করতে হবে। তুমি তোমার কভার পৃষ্ঠাকে যত সুন্দরভাবে ফুটিয়ে তুলবে তত কিন্তু এটা দেখতে ভালো লাগবে এবং টিচার খুশি হবেন। তো প্রথমে তোমরা এখানে বড় করে নীল কালিতে কলম দিয়ে এটা লিখতে পারো। আর যদি প্রিন্ট করো তাহলে তো কোনো কথাই নেই, ইচ্ছে মতো ডিজাইন করবে, ইচ্ছে মতো ডিজাইন করবে, শুধু এই লেখাগুলোই যেন থাকে এবং পেজ কালার কি করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু এই লেখাগুলাই থাকে। এগুলো সব অ্যাসাইনমেন্ট যেন একই রকম দেখতে হয়, লেখাগুলো তথ্যগুলো একইভাবে থাকে, এই জন্যই আমরা এটা নমুনা হিসেবে দিয়েছি। তো অ্যাসাইনমেন্টের প্রথমে দেখো আমি কিভাবে এটা করেছি, এটা আমি রঙিন করেছি, বিভাগের নাম লিখেছি, বর্ষ, তারপর বিষয়ের নাম, এরপরেই অ্যাসাইনমেন্টের শিরোনামটা আমি আন্ডারলাইন করে দিয়েছি ইনভার্টেড কমার মধ্যে, যে আমি এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য প্রথম টপিকটাই বেছে নিয়েছি, পেশাগত জীবনে আইসিটির প্রভাব ও প্রফেশনাল প্রেজেন্টেশন প্রস্তুতকরণ। এটার উপরে আমরা আজকে অ্যাসাইনমেন্ট তৈরি করব। এই জন্য আমি এর শিরোনাম হিসেবে এটা এখানে লিখেছি। তারপরে উপস্থাপনায় আমি তুমি একটা নামে একটা মেয়ের নাম, এটা একটা কাল্পনিক নাম ব্যবহার করেছি, তার রোল 30, রেজিস্ট্রেশন নাম্বার জাতীয় বিশ্ববিদ্যালয়ের, এই রেজিস্ট্রেশন নাম্বার কিছুতেই ভুল করা যাবে না, কারণ মার্কস এন্ট্রি দেওয়ার সময় আমরা এই রেজিস্ট্রেশন নাম্বার অনুসারে মার্কসটা এন্ট্রি দিতে পারবো। সেশন তোমাদের 24-25, অনার্স প্রথম বর্ষ, দেখো বিভাগ ইংরেজি। এরপরে এই জায়গাতে খেয়াল করো, এখানে কিন্তু এই নাম লেখার দরকার নেই, এই যে এটাতে যেমন লেখা হয়েছে নাম কোলন দিয়ে, তারপর শ্রেণী রোল, এটা লেখা ঠিক আছে, কিন্তু এখানে তোমরা নাম, এইরকম নাম লিখে কোলন দিয়ে লেখার দরকার নেই। স্যারের কাছে তার নাম শুনবে, সরাসরি স্যারের নাম লিখবে, পদবি লিখবে, তার বিভাগ লিখবে, আরো কি কি তিনি লেখেন, অথবা তার সিল, যে ভাববে যে সিল আছে সেই সিল থেকে তার তথ্যগুলো নিয়ে নিতে পারো। এইভাবে তোমরা এটা লেখা শেষ করবে কভার পৃষ্ঠা। তাহলে কভার পৃষ্ঠা লেখা শেষ। কভার পৃষ্ঠায় কিন্তু কোনো মার্জিন দেওয়া যাবে না, মার্জিনটা অদৃশ্য থাকবে, যে অথবা তোমরা পেজ বর্ডার দিয়ে দিতে পারো, প্রিন্ট করলে পেজ বর্ডার দিতে পারো, কিন্তু যদি হাতে লেখো তাহলে কিন্তু এখানে মার্জিন দেওয়া যাবে না। এটা এমনি, ধরো তোমরা বাম পাশে কিছু জায়গা রাখলে, উপরে কিছু জায়গা রাখলে একটা অদৃশ্য মার্জিন থাকবে। এখন আমরা মূল আলোচনায় যাচ্ছি, আমরা অ্যাসাইনমেন্ট কিভাবে লিখব। প্রথমে অ্যাসাইনমেন্টের থাকে একটা সূচিপত্র। অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা ছোট বইয়ের মতো, একটা পুস্তকের মতো বই আর কি। তো বইয়ে যেমন প্রথমে কি কি আলোচনা থাকে তার সূচিপত্র থাকে, তো আমাদের এই অ্যাসাইনমেন্টের হলো 2টা অংশ, প্রথম অংশে তাত্ত্বিক আলোচনা এবং দ্বিতীয় অংশে ব্যবহারিক আলোচনা। তো আমাদের এই অ্যাসাইনমেন্ট তৈরি করতে গেলে প্রথমে আমরা একটা সূচিপত্র লিখব, তারপরে দ্বিতীয় অংশে আমরা তাত্ত্বিক আলোচনা করব, 3 নম্বর অংশে ব্যবহারিক আলোচনা করব, প্রয়োজনে এখানে আমরা কম্পিউটার স্ক্রিনশট ছবি নিয়ে সেটা আঠা দিয়ে সংযোজন করব। এরপরে অ্যাসাইনমেন্টে তুমি কোত্থেকে তথ্যগুলো কালেক্ট করেছো সেটার এক প্রমাণক হিসেবে তোমাকে
অ্যাসাইনমেন্টটি তুমি কোথা থেকে কোন কোন তথ্য ব্যবহার করে তথ্য সংগ্রহ করে লিখেছো তার জন্য তথ্যপঞ্জি দিতে হয় অথবা গ্রন্থপঞ্জি। শুধু বই থেকে যদি লেখো তাহলে লিখবে গ্রন্থপঞ্জি বা সহায়ক গ্রন্থপঞ্জি, অথবা যদি তথ্যপঞ্জি দাও তাহলে তুমি ইন্টারনেট, বই সবকিছুই রেফারেন্স হিসেবে এখানে দিতে পারো। এখন আমরা একটা নমুনা অ্যাসাইনমেন্ট তৈরি করি। ধরো আমাদের জন্য নির্ধারিত টপিক, আমি একজন ছাত্র, আমার জন্য টপিকটা পড়ছে এটা পেশাগত জীবনে আইসিটির প্রভাব ও প্রফেশনাল প্রেজেন্টেশন প্রস্তুতকরণ। প্রফেশনাল প্রেজেন্টেশন প্রস্তুতকরণ এটা পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করতে হয়, এটা ব্যবহারিক অংশ। আর এর সামনের অংশটা হচ্ছে পেশাগত জীবনে আইসিটির প্রভাব, এটা তাত্ত্বিক অংশ। অর্থাৎ তুমি লেখাপড়া শেষ করে যখন চাকরি করবে, তুমি তোমার চাকরি জীবনে, তোমার ব্যাংকে চাকরি হলো, তোমার হচ্ছে টিচিং পেশায় তুমি গেলে, অথবা তুমি মার্কেটিং ম্যানেজার হলে, তো সেক্ষেত্রে এখন কিন্তু আইসিটি ছাড়া কোনোভাবেই চলা যায় না। সব ক্ষেত্রেই আইসিটির ব্যবহার আছে। আইসিটিতে যে যত বেশি দক্ষ, বিশেষ করে ব্যাংকে চাকরির ক্ষেত্রে, এনজিওর চাকরির ক্ষেত্রে, মানে প্রতিটি ক্ষেত্রেই দেখা হয় যে আইসিটিতে চাকরি প্রার্থী কতটা দক্ষ এটা কিন্তু দেখে নেওয়া হয়। তো সেক্ষেত্রে পেশাগত জীবনে যদি আইসিটির উপর তোমার দক্ষতা ভালো থাকে তাহলে তুমি প্রমোশন তাড়াতাড়ি হবে, তোমাকে হলো কোম্পানি পছন্দ করবে। আচ্ছা, তো আমাদের এই অ্যাসাইনমেন্টের নোটিশে দেওয়া ছিল তাত্ত্বিক অংশে আমি এখানে লিখে দিয়েছিলাম যে পেশাগত জীবনে আইসিটির প্রভাব শিরোনাম দিয়ে একটি ভূমিকা লিখবে। এরপর বর্তমান কর্মক্ষেত্রে যেমন শিক্ষা, চিকিৎসা, অফিস, আদালত, ব্যবসা এগুলা ক্ষেত্রে কিভাবে কাজকে সহজ করেছে আইসিটি সে তার বর্ণনা দেবে। অর্থাৎ এখানে কি লিখতে হবে সেটা কিন্তু বলাই আছে। ব্যবহারিক অংশে এখানে বলা হয়েছে যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ আইসিটি বিষয়, অর্থাৎ আইসিটির সুবিধা এবং অসুবিধা এই বিষয়ে 5টা স্লাইড দিয়ে একটি প্রেজেন্টেশন তৈরি করতে হবে। পাওয়ার পয়েন্টে কিভাবে স্লাইড মাস্টারে ওপেন করতে হয়, থিম যুক্ত করতে হয়, স্লাইডগুলোর মাঝে ট্রানজিশন দিতে হয়, তা পয়েন্ট আকারে যেমন স্টেপ 1 স্টেপ 2 আকারে লিখবে। এই নির্দেশনা মোতাবেক আমি এগুলো দিয়েছি যাতে তোমরা খুব সহজেই নির্দেশনা অনুসারে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারো। তো এখন আমরা দেখব যে হলো অ্যাসাইনমেন্ট আমরা তৈরি করতেছি। প্রথমে আমরা এই যে কভার পৃষ্ঠা তৈরি করে ফেললাম, এইভাবে তৈরি করার পর কভার পৃষ্ঠা শেষ। এখন এটা হলো আমার কভার পৃষ্ঠা, মনে আছে স্ট্যাপলার প্রিন্ট করতে হবে এই বাম পাশে 3টা, এখানে একটা, এখানে একটা। কেন এরকম করতে হবে? তোমরা যদি এক কোনায় স্ট্যাপলার করো তাহলে তোমার অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠা ছিঁড়ে যাবে টানাটানি করতে গিয়ে। ছিঁড়ে গেলে তুমি যে অ্যাসাইনমেন্ট জমা দিছো তার কোনো প্রমাণ থাকবে না, মার্কস এন্ট্রিতে সমস্যা হবে। এখন প্রথম কভার পৃষ্ঠার পর দ্বিতীয় যে পৃষ্ঠাটা, সেই পৃষ্ঠায় দেখো এখানে আমি লিখেছি সূচিপত্র। তোমরা এখানে নকশাও দিতে পারো, এটা কালার কলম দিয়ে লিখতে পারো, তোমাদের ব্যাপারে। এখানে দেখো সূচিপত্রে আমি 1 নাম্বার দিয়েছি, দিয়ে এখানে আবার পৃষ্ঠা নাম্বার দিয়েছি। অর্থাৎ এটা একটা বইয়ের মতো হবে। বইয়ে যেমন অনুশীলনী থাকে, সূচিপত্র থাকে, সেরকম। তো দেখো এখানে আমি লিখেছি প্রথম অংশ তাত্ত্বিক আলোচনা আমি করব, সেক্ষেত্রে আমি এখানে ক্রম নাম্বার দিয়েছি 1.1। তোমরা মানে এটা এক নাম্বারেরই দুইটা 3টা পার্টেই আমি এটা লিখেছি, 1.1, 1.2, 1.3। আমার যেহেতু অ্যাসাইনমেন্টের 2টা অংশ, সেক্ষেত্রে প্রথম অংশকে আমি নাম্বারিং করেছি 1, দ্বিতীয় অংশকে নাম্বারিং করেছি 2। আবার প্রথম অংশটাকে আমি কয়েকটি ভাগে ভাগ করেছি, 2টি ভাগে। 1.1 ভূমিকা লিখেছি, 1.2 পেশাগত জীবনে আইসিটির প্রভাবকে আমি আবার কয়েকটা ভাগে ভাগ করছি, 4টি ভাগে। শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, অফিস আদালতে, ব্যবসা বাণিজ্যে। আমি এখানে দিয়েছি যে আমার ভূমিকাটা 2 নাম্বার পেজে আছে, পেশাগত জীবনে আইসিটির প্রভাব 3 থেকে 4 পৃষ্ঠায় আছে, 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠায় আছে, আর উপসংহার আছে 4 পৃষ্ঠায় আমি শেষ করেছি। এরপরে দ্বিতীয় অংশ ব্যবহারিক আলোচনা, এটা আমি আলোচনা করেছি 5 ও 7 পৃষ্ঠায়। তো এটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি, যে 2.1 দিয়ে আমি প্রেজেন্টেশন তৈরির প্রাথমিক ধাপ এবং স্লাইড মাস্টার ওপেন ও থিম যুক্ত করার প্রক্রিয়া, এই 3টা ধাপে দিয়ে দেখিয়েছি। এবং আমি সবার শেষে রেফারেন্স দিয়েছি যে এগুলো আমি কোথা থেকে সংগ্রহ করেছি, এই তথ্যগুলো কোন কোন বই থেকে লিখেছি, সহায়তা নিয়েছি। তার জন্য আমি এখানে দিচ্ছি সহায়ক উৎস অথবা তথ্যপঞ্জি। তোমরা তথ্যপঞ্জি দিলে এটা বেশি সুন্দর লাগে শুনতে। তো এখন আমরা অ্যাসাইনমেন্ট শুরু করছি। অ্যাসাইনমেন্টের আর একটা কথা বলি, তোমাদের কিন্তু এখানে পৃষ্ঠা নাম্বার লিখতে হবে। তোমরা নিচে এখানে পৃষ্ঠা নাম্বার লিখবে, তাহলে এই যে পৃষ্ঠা নাম্বার থাকলেই এই যে সূচিপত্রে যে আমি পেজ নাম্বারগুলো উল্লেখ করেছি, এই পৃষ্ঠা নাম্বার অনুসারেই কিন্তু এখানে বসাতে হবে। পৃষ্ঠা নাম্বারগুলো তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি শেষ হলে তারপরে দেখে দেখে যে এই টপিকের আলোচনাটা কোন পৃষ্ঠায় পড়ছে
তারপরে পৃষ্ঠা নাম্বার লিখবে, আগে কিন্তু পৃষ্ঠা নাম্বার লেখা যাবে না। এখন আমরা অ্যাসাইনমেন্ট শুরু করলাম। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি দ্রুত দেখাচ্ছি। এটার পিডিএফ কপি ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে গুগল ড্রাইভে। তোমরা ওখানে ক্লিক করলেই এটাকে ডাউনলোড করে এটা আবার তোমরা মোবাইলে পড়তে পারবে। ফন্ট আমি বড় করে দিয়েছি যাতে মোবাইলে এটা সুন্দরভাবে পড়া যায়। পেশাগত জীবনে আইসিটির প্রভাব, তারপরে আমি লিখেছি ভূমিকা। আমি এখানে আলোচনা করছি যে এখন আধুনিক সভ্যতায় আইসিটির অনেক ডিমান্ড। এটা পেশাগত জীবনে যেটা ভালো যে জানবে তার সে অনেক দ্রুত তার চাকরি প্রমোশন পাবে, এবং প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তাকে কেন আইসিটি জানতে হবে। তারপরে আমি এখানে 1.2 তে আলোচনা পেশাগত জীবনে আইসিটির প্রভাব, শিক্ষাক্ষেত্রে কি কি প্রভাব আছে। যে শিক্ষাক্ষেত্রে এখন একজন শিক্ষক, এই যে তোমরা ক্লাসে অনেক কম সংখ্যক স্টুডেন্ট উপস্থিত হয়, কিন্তু এই যে ভিডিও করছি শত শত স্টুডেন্ট এই ভিডিওটা দেখবে, উপকৃত হবে। তাহলে আমি কিন্তু এই ঘরে বসেই একটি ভিডিওর মাধ্যমে শত শত স্টুডেন্ট কাছে আমার এই লেকচারটি পৌঁছে দিতে পারছি। এটাই হলো শিক্ষাক্ষেত্রে এর কার্যকারিতা। চিকিৎসা ক্ষেত্রে আইসিটির ব্যবহার, তারপরে দেখিয়েছি আমি অফিস আদালতে, এগুলো আমি বিভিন্ন বই থেকে নিয়েছি। তারপরে ব্যবসা বাণিজ্যে, এই যে আমার মূল আলোচনা, আমার এগুলা আলোচনা শেষ। তারপরে আমি এখানে এসে উপসংহার একটা দিলাম। আমি কিন্তু উপসংহার কথাটি এখানে লিখি নাই, আমি জাস্ট এটাকেই উপসংহার বলছি, এবং পরিশেষে বলা যায় পেশাগত জীবনে আইসিটির কোনো বিকল্প নেই। তাহলে এখান থেকে আমার প্রথম অংশটা শেষ হয়ে গেল। তারপরে এখানে যে অনেক পেজ, এই পেজটা ফাঁকা ছিল, আমি কিন্তু এটাতে আর কোন দ্বিতীয় ব্যবহারিক অংশটা শুরু করিনি। আমি একটা নতুন পৃষ্ঠা থেকে আবার ব্যবহারিক অংশটা শুরু করলাম। এখানে আমি ব্যবহারিক অংশে লিখলাম প্রফেশনাল প্রেজেন্টেশন প্রস্তুতকরণ। নিচে এই যে এটা আমি লেখার পরে আমি এই যে প্রেজেন্টেশন তৈরির প্রাথমিক ধাপসমূহ, এটা লিখতে হবে তোমাদের বর্তমান কালে লিখতে হবে, ফিউচার টেন্সে লিখতে, যেমন হ্যাঁ মানে অ্যালগরিদম যেভাবে লেখে সেভাবে লিখতে হবে। দেখো স্টেপ 1, প্রথমে কম্পিউটার স্টার্ট মেনুতে গিয়ে পাওয়ার পয়েন্ট সার্চ করে প্রোগ্রামটি ওপেন করতে হবে। এই যে ফিউচার টেন্সে লিখবে, অথবা তোমরা ওপেন করি এরকম ভাষা ব্যবহার করেও লিখতে পারো। স্টেপ 2, এরপর ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন অপশনে ক্লিক করে নতুন একটি ফাইল খুলবে। অর্থাৎ তোমরা অলরেডি পাওয়ার পয়েন্ট সম্পর্কে তোমাদের ক্লাসে পড়ানো হয়েছে, কিভাবে একটি ফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে স্লাইড নিতে হয়, এটা তোমরা জানো। তারপরে এগুলা লেখার পরে আমি এখানে কিন্তু এই যে দেখো এখানে লিখে রেখেছি, এটা তোমাদের লিখতে হবে না, জাস্ট এটা আমি দিয়েছি যে এটা এই যে একটা ছবি। আমি যখন কম্পিউটারে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পিপিটি ফাইল ওপেন করি তখন এইরকম দেখা যায়। এটা বোঝানোর জন্য আমি যে কাজটা করেছি তার জন্য আমি প্রমাণ হিসেবে এখানে একটা স্ক্রিনশট। তোমরা করবে কি, তোমরা এটা প্রিন্ট করবে, প্রিন্ট করে এটা কেটে এখানে আঠা দিয়ে বসাই দিবে। তাহলে এটি অ্যাসাইনমেন্ট দেখার সময় আমরা দেখবো যে হ্যাঁ সত্যি তুমি এরকম প্র্যাকটিক্যালি কাজটা করেছো, তোমার মার্কস বেড়ে যাবে। এরপরে দেখো 2 নম্বর স্লাইড মাস্টার ওপেন থিম সংযোগ করার প্রক্রিয়া। তো এটার ও আমি যখন এই কাজটা করেছি কম্পিউটারে তার একটা স্ক্রিনশট নিয়ে আমি এখানে বসাই দিয়েছি প্রমাণ হিসেবে। এইভাবে আমি পুরো প্রক্রিয়াটা কিভাবে আমি স্লাইড ডিজাইন করবে একদম শেষ পর্যন্ত ট্রানজেকশন দিব সবগুলা এখানে করেছি। করার পর আমার অ্যাসাইনমেন্ট লেখা কিন্তু শেষ। শেষের পর শেষের পৃষ্ঠায়, একদম শেষ পৃষ্ঠায়, এটার সাথে কিন্তু না, আলাদা একটা পৃষ্ঠায় আমি লিখলাম সহায়ক উৎস বা তথ্যপঞ্জি। সহায়ক উৎস না দিয়ে তোমরা তথ্যপঞ্জি দিলেই ভালো হবে। তথ্যপঞ্জি মানে কি? তথ্যপঞ্জি মানে আমি কোথা থেকে আমার অ্যাসাইনমেন্টটা জন্য তথ্যগুলো খুঁজেছি, লিখেছি। এখন আমি বানিয়ে লিখলে তো হবে না। তো এই জন্য পাঠ্য বই এখানে আমি লিখলাম, আমি পাঠ্য বই থেকে কোন পাঠ্য বই থেকে লিখেছি, আমি শেখ মুজিবুর রহমানের নামে একজন ইঞ্জিনিয়ার আছেন তার বই থেকে লিখেছি, তার বইটার নাম লিখেছি, পাবলিকেশনের নাম লিখেছি। এটা লেখার কিন্তু নিয়ম আছে। প্রথমে নামের শেষের অংশটি লিখতে হয়, তারপরে তার নাম, নামের প্রথম অংশটি লিখতে হয়। তোমরা যদি না পারো তাহলে প্রথমে লেখকের নাম লিখবে, তারপরে গ্রন্থের নাম লিখবে, সেটা পাবলিকেশন নাম লিখবে। তারপরে এখানে তোমরা যেহেতু টপিকটা পেয়েছো কোথায়, এই জন্য আমাদের কলেজের নাম এখানে দিয়েছি যে আইসিটি বিভাগ 2026 স্নাতক সম্মান প্রথম বর্ষের অ্যাসাইনমেন্ট বিজ্ঞপ্তি, দিনাজপুর সরকারি মহিলা কলেজ। তারপরে আমি ওয়েবসাইট থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে এই তথ্যগুলা পেয়েছি, কত তারিখে সংগ্রহ করেছি সেগুলো আমি দিয়েছি, যে মাইক্রোসফট সাপোর্ট এনডি ক্রিয়েট এ প্রেজেন্টেশন ইন পাওয়ার পয়েন্ট সংগৃহীত ওয়েবসাইট। এই যে একটা ওয়েবসাইটের তথ্য দিয়েছি, যে এই ওয়েবসাইটে আমি 2 এপ্রিল 2026 তারিখে এই তথ্যগুলো এখান থেকে নিয়েছি। তারপরে এগুলা এই ওয়েবসাইটের লিস্ট এরকম করে দিয়েছি। এইভাবে আমার এই অ্যাসাইনমেন্টটি শেষ হয়ে গেল। তো এতক্ষণ ধৈর্য সহকারে তোমরা এই ভিডিওটি দেখলে নিশ্চয়ই তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে। তো এই ফাইলটি পিডিএফ করে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা ওখানে ক্লিক করে এই ফাইলটি ডাউনলোড করে দেখতে পারবে, এবং তোমাদের